সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই আস্থা সংকটে ব্যবসায়ীরা। রিপোর্টে যেমন অনেক বক্তব্য আমরা শুনছিলাম, আসলে এই মুহূর্তে ব্যবসায়ীরা কিন্তু খুব বেশি ভালো নেই, ছন্দে নেই। জ্বালানি সহ আরও নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদেরকে পার করতে হচ্ছে। সব মিলিয়ে অর্থনীতি এবং ব্যবসায়ীরা কেমন আছেন, বেসরকারি খাত কেমন চলছে, এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করতে আজকে আমাদের সঙ্গে বেসরকারি খাতের একজন উদ্যোক্তা রয়েছেন, ইমরান হাসান রয়েছেন, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা স্বাগত জানাতে চাই ইমরান হাসানকে। ইমরান হাসান, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা রিপোর্টে দেখছিলাম এমজিএম ঢাকা চেম্বারের সভাপতি এবং আরও যারা সেখানে কথা বলছিলেন সবাই কিন্তু তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানাচ্ছিলেন। অর্থাৎ ব্যবসায়ীরা স্বাভাবিক ছন্দে নেই, জ্বালানি থেকে শুরু করে আরও অনেক রকম চ্যালেঞ্জের কথা তারা বলছিলেন। সব মিলে আপনি নিজেও একজন উদ্যোক্তা, ব্যবসায়ী হিসেবে একটু জানতে চাইব, এই রিপোর্টের ভিত্তিতে যদি একটু জানতে চাই, ব্যবসায়ীদের মধ্যে আসলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে কিনা, বা তারা আসলে স্বস্তি বোধ করছেন কিনা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস কিন্তু হয়ে গেল। 3 মাসে নতুন করে আমরা দেখেছি গতকালকে আরো 3 জন উপদেষ্টা মহোদয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি ওই বিষয়ে যাব না, কিন্তু এখানে সাধুবাদ জানাতে চাই যে শেষ পর্যন্ত একজন ব্যবসায়ী এখানে এই অন্তর্বর্তী সরকারে এসেছেন। দেখেন, দেশের প্রাণ শক্তি হচ্ছে ব্যবসা বাণিজ্য। সেই ব্যবসা যদি স্থবির হয়ে যায় তাহলে আমরা যতই সংস্কার বলি, যাই বলি, কোনো কিছু কাজে আসবে না। কারণ এখন মূল্যস্ফীতি আপনি দেখবেন 10-এর উপরে চলে গেছে। আমরা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী খুব ভয়ঙ্কর অবস্থায় আছি। এটা আমি নিজেও পার্সোনালি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত। এরকম আমাদের সেক্টরে যত ব্যবসায়ীরা আছে, আমাদের সেক্টর সবাই নানান জায়গা থেকে আমাদেরকে ফোন করছে যে এই কবে আমরা এখান থেকে বেরোতে পারবো। আমরা একটা জরুরি মিটিংও ডেকেছি। আপনি দেখেন যে রিসিভার নিয়ে অনেক কথা আছে। অতীতে আমি বহুবার দেখেছি যে কোনো বিবাদ থাকলে রিসিভার বসানো হয়। একটা রিসিভার বসানো মানে ওই ব্যবসাটা ধ্বংস করে দেওয়া। এমনি দেখেন, শুধু সংস্কার রাজনৈতিক দলে করলে হবে না। বাংলাদেশের সবার আগে সংস্কার করা দরকার হচ্ছে আমলাতন্ত্রে। এই ব্যুরোক্রেসিতে যদি সংস্কার প্রথমে করতে পারেন তাহলে দেশ এমনি ঠিক হয়ে যাবে, রাজনীতিবিদরা শয়তানি করতে পারবে না। ওই ব্যুরোক্রেসিতেই বড় সমস্যা, যে ব্যবসায়ী হিসেবে আমি মনে করি। এখন টিআইবির সেদিন একটা প্রোগ্রামে দেখলাম, টিআইবির দেবপ্রসাদ ওই ভদ্রলোক বলছেন যে না, ব্যুরোক্রেসি থেকে চাপ করা হয়েছে। ব্যুরোক্রেসিতে চাপ কেন তারা নিল, কেন তারা সহ্য করলো, কেন তারা তখন কাজ করলো? আসলে কি একে অপরের পরিপূরক। আপনি যতই এই সংস্কার করেন, যাই করেন, কিন্তু ব্যুরোক্রেসি যদি চেঞ্জ করতে না পারেন, ব্যুরোক্রেসির মন মানসিকতা, ব্যুরোক্রেসির কাজের ধরন, এই পৃথিবী যেভাবে আগে যাচ্ছে সেটা যদি না করতে পারেন, কোনোভাবেই এই দেশে এগিয়ে যেতে পারবে না। ওই একটা গোষ্ঠীর কাছে কিছু মুষ্টিময় গোষ্ঠী বেনিফিটেড হবে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ মানুষের ভাগ্য কখনই পরিবর্তন হবে না বলে আমি মনে করি। আপনি দেখেন বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির দোষের জন্য একটা প্রতিষ্ঠান যদি আমরা এইভাবে জ্বালিয়ে দিতে পারি, আমরা একবার ভাবলাম না যেখানে 25-30-50 হাজার লোকের কর্মসংস্থান আছে, এটার সাথে ব্যাকওয়ার্ডে আরো 1 কোটি লোক কাজ করে বিভিন্ন ভাবে। সেই প্রতিষ্ঠানগুলো আমরা জ্বালিয়ে দিয়ে সেই প্রতিষ্ঠান এখন মালিক অপরাধ করেছে, তার জন্য রিসিভার নিয়োগ করে সেই প্রতিষ্ঠান ধ্বংস করার পরিণাম কিন্তু আপনি এখন বুঝবেন না, ধীরে ধীরে আগামী 5-6 মাস পরে দেখবেন যে অর্থনীতির 12টা বেজে গেছে। সুতরাং আমি ছোট ব্যবসায়ী, আমরা মনে করি সরকারের কাছে আবেদন জানাই যে কোনোভাবে আর একটা রিসিভার না দিয়ে সেই ব্যবসায়ীদের অন্য কেউ থাকতে পারে, যে অপরাধী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। শাস্তি না দিয়ে দেখা যাবে যে আবার একটা চেঞ্জ হয়ে যাবে, তারা আবার কোনোভাবে দেন দবা করে বেরিয়ে কোনোভাবে আবার তারা আসবে। এইভাবে আর কত বছর চলবে? আমরা আরেকটা যে বিষয় বলতে চাই, এই যে রাজনীতিবিদদের যে বিরুদ্ধে যে অভিযান চলছে ঢালাও ভাবে, সেটাও দেশের জন্য একটা বড়, কেউ কথা বলছে না। কিন্তু আমরা যে অভ্যুত্থান বলেন, যে বিপ্লব বলেন, যেভাবে এই সরকার গঠিত হয়েছে, সরকারের ভুলভ্রান্তি গুলা কিন্তু আমরা ওইভাবে সবাই সমালোচনা করছি না। আগে কিন্তু আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের যারা ছিল আমরা সমালোচনা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু টুকটাক কথা বলেছি। এই সরকারের অনেকগুলো ভুলভ্রান্তি হচ্ছে, এই যে রাজনৈতিক প্রতিহিংসা, যারা দোষী, স্পেসিফিক যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা দরকার। কিন্তু যারা দোষী না, যারা দলের সাপোর্টার, যারা দল করত, তাদেরকে যদি ঢালাভাবে তাদের বাড়ি ঘর জ্বালানো, তাদেরকে যদি হেনস্থা করা, তাদেরকে যদি না করা, পলিটিক্যাল স্টেবিলিটি যদি না আসে, এই যে দেশটা যদি বিভাজনের দিকে যেতেই থাকে, আমরা তো সেই বিভাজনের রাজনীতি দেখে আসছি দীর্ঘদিন থেকে। বিভাজন করতে 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 এখন আমরা এমন একটা জায়গায় চলে গেছি যে ব্যক্তিগুলো এই দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপামর যারা দেশে থাকতেই হবে, যাদের দেশের থাকা ছাড়া কোনো বিকল্প পথ নেই, তাদের যদি আমরা বিরুদ্ধে ব্যবস্থা নেই তাহলে সমষ্টিক টোটাল অর্থনীতিটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা বলি যে আমরা যে আতঙ্কগ্রস্ত আছি, আপনি দেখবেন যে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি কোথাও না কোথাও হচ্ছে। এই আতঙ্কে কিন্তু বিশেষ করে রাজধানীতে ব্যবসাকে একটা বড়
ইফেক্ট পড়েছে। আপনি দেখেন আজকে 3-4 দিন যাবত এই ময়মনসিংহ মহাসড়কে 50টা গার্মেন্টস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আন্দোলনের কারণে। এখানে কিন্তু আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখতে পাই নাই যে ইমিডিয়েট আমরা রাস্তা বন্ধ করে রাখছি 3 দিন ধরে, এত একটা ইম্পর্টেন্ট রাস্তা, সেই রাস্তাটাকে ক্লিন করার জন্য বা আলোচনা করার জন্য শ্রমিক নেতাদের সাথে শ্রমিকদের সাথে আমরা কোনো উদ্যোগ কিন্তু ওইভাবে দেখি নাই। আপনি সচিবালয়ে বসে উদ্যোগ নিলে কিন্তু সব প্রবলেম সলভ হবে না। আপনাকে যেই জায়গায় প্রবলেম সেই জায়গায় ছুটে যেতে হবে, সেই জায়গায় আলোচনা করতে হবে, এবং এখানে যে অপকৌশল হবে না এর গ্যারান্টি কি? যারা এই ক্ষমতাচ্যুত হয়েছে তারা যে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে না বা তারা চুপচাপ বসে থাকবে, এটা আমরা ভাবি কি করে? তা আমাদেরকে উচিত হচ্ছে পুরা দেশের জনগোষ্ঠীকে একসাথে করে নিয়ে আসা, কাউকে আলাদা করে না করা। সেই একই মেসেজ, আমরা যাতে সবাই একটা ইউনাইটেড বাংলাদেশ চাই, আমরা যেখানে দলের ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবো আমরা। সেই জায়গায় আমরা খুব বড়, আমরা যেন প্রতিহিংসা চরিতার্থ না করি, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন আমরা হ্যাম্পার না করি, যাতে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করা যায়, সে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া। একজন ব্যক্তি অপরাধী, তার পরিবারের অনেক লোকজন আছে, তাদেরকে ব্যবসার সুযোগ করে দেওয়া নির্বিঘ্নে, এটা তার সাথে করা মানে ওই 25-30-40 হাজার লোকের এক একটা কোম্পানি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তারা বেতন পাবে না, গ্রোথ হবে না, তাদের ব্যাংক লোন দিতে পারবে না, একটা পর্যায়ে কিন্তু এই কোম্পানিগুলো ধ্বংস হয়ে যাবে। এবং এটি এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসাগুলো, সেই ব্যবসা চলে যাবে পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য দেশে। অলরেডি আমাদের গার্মেন্টস এর কিন্তু প্রবৃদ্ধি নিচের দিকে চলে গেছে। এই আমাদের 3-4 মাসের ঝামেলায় কিন্তু আমরা অলরেডি অনেক অর্ডার হারিয়েছি। দেখেন আমরা প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু আমাদের এক্সপোর্টের। জি ইমরান হাসান, আমরা একটু ইন্টারাপ্ট করছি, শুনতে পাচ্ছেন আশা করি আমাকে? জি, আপনি বলছিলেন যে বিশেষ করে এই যে ব্যবসায়ীদেরকে আসলে অজ্ঞাত মামলা দিয়ে যে হয়রানি, রিসিভার নিয়োগ করা, এই ধরনের কার্যক্রমগুলো আসলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের উদ্বেগ, আতঙ্ক আরো তৈরি করছে কিনা? কেননা আপনি যেটি বলছিলেন যে ব্যক্তি দোষী হতে পারে, প্রতিষ্ঠান তো সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান তো আসলে দোষী হয় না। জি, আমি আপনার কথায় সম্পূর্ণ একমত। আমি বিশ্বাস করি যে একজন ব্যবসায়ী করাপ্টেড হোক, সে তার করাপ্টেড হতে পারে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কোনো দোষ করে না। সেই প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করছে, সেই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, এবং ওই যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি যদি এখন একটা আতঙ্ক 5টা জায়গায় আপনি রিসিভার নিয়োগ করলেন, অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা আতঙ্কে দেখা যাচ্ছে যে তাদের ইনভেস্টমেন্ট বন্ধ করে দিবে, এবং তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় দেশের বাইরে থাকবে, প্রপারলি তার প্রতিষ্ঠান চালাতে পারবে না। এমনি আমাদের দেশের ম্যানেজমেন্টে বড় সমস্যা, আমাদের প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমরা হিমশিম খাই, আমাদের চৌকস ম্যানেজমেন্ট নাই, আমাদের ভালো টেকনিক্যাল লোকজন নাই, যারা খুব ভালো তারা কিন্তু বিদেশে সেটেল হয়ে চলে গেছে। আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা কিন্তু প্রপারলি স্কিল করতে পারি নাই। তো সুতরাং সেখানে যদি মালিক পক্ষ না থাকে, সেই ব্যবসা পরিচালনা যে কত কঠিন, চিন্তারও বাইরে। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আমি রেখে কোথাও যেতে পারি না 2-4 দিনের জন্য, কারণ কে চালাবে? ওইভাবে ম্যানেজমেন্ট তৈরি হয় নাই, এবং তৈরি করতে গেলেও নানান অসুবিধা। সুতরাং আমাদেরকে বেরিয়ে আসার জন্য, এই যে আমাদের যে করাপশন তো দীর্ঘদিন থেকে হয়ে আসছে, করাপশন থেকে বেরিয়ে আসতে টেক টাইম, কিন্তু ইন বিটুইন যাতে আমরা অতি উৎসাহী না হয়ে, আমরা কিন্তু চরম প্রতিহিংসা পরায়ণ আমাদের জাতিটা, তাই প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে যদি আমরা সত্যি সত্যি দেশকে ভালোবাসি, তাহলে দেশের যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা তো কোনো ব্যাংক থেকে ফাইন্যান্স করেছে, ব্যাংকের টাকা তো সাধারণ মানুষের আমানত। সুতরাং ওই প্রতিষ্ঠানটা বেঁচে থাকলে ব্যাংক বেঁচে থাকবে, ব্যাংক বেঁচে থাকলে সাধারণ মানুষের আমানতটা সেফ থাকবে। আপনি দেখেন কতগুলো ব্যাংক আজকে দেউলিয়ার পথে, তো সেই ব্যাংকগুলার যারা আমানতকারী আছেন তাদের দুঃখ দুর্দশাটা কিন্তু কেউ বুঝতেছে না। রাষ্ট্রের কিন্তু দায়িত্ব হচ্ছে আমানতকারীরা কি দোষ করছে, আমানতকারীদের হেফাজত করা। তো সুতরাং এই রাষ্ট্র সংস্কারের সাথে সাথে ব্যুরোক্রেসি সংস্কার করতে হবে। রাষ্ট্রের যারা রাষ্ট্রে আজকে চালাচ্ছেন, যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তাদেরকে যেহেতু আমি বলবো যে প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে দেশকে ইউনাইটেড করতে হবে। আপনি ডাকেন না, যারা দোষ করছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু যারা সাধারণ নেতাকর্মী আছে বা সাধারণ ওই মনে করেন সাপোর্টার আছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে তাদেরকে আপনি একটা নতুন আলো দেখান, নতুন পথ দেখান, তারা তো কোনো দোষ করে নাই। ইমরান হাসান, একটু যদি নতুন বিনিয়োগের কথায় আসে, বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে আসলে বেসরকারি খাত যে কথাগুলো ব্যবসায়ীরা বারবার বলছেন যে নতুন বিনিয়োগের মতো পরিবেশ এখনো হয়নি, জ্বালানি নিয়ে তারা অনেক বেশি ঠুকছেন, এই কথাগুলো বলছেন। এই মুহূর্তে আসলে ব্যবসা পরিচালনা করবার ক্ষেত্রে আমরা নতুন বিনিয়োগ তো দেখছিই না, এক্সিস্টিং যে ব্যবসা রয়েছে সেটি পরিচালনা করবার ক্ষেত্রে আসলে মূল বাধাগুলো কি দেখছেন?
দেখেন, আমি প্রথমে আবার বলি, প্রথম বাধা হচ্ছে ব্যুরোক্রেসি। আমার বিশ্বাস যে অন্তর্বর্তী সরকার এই ব্যুরোক্রেসির সহযোগিতা পাচ্ছে না বলেই কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। কারণ ব্যুরোক্রেসিতে তারা ওই ভূতগুলোই বসে আছে যারা এর আগে সরকারের দোষর ছিল, তাদেরকে কিন্তু সরাইতে পারেন নাই, বা সরাইতে গেলে রাষ্ট্র চলবে না। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদের ওইরকম দক্ষ চৌকস নেতা লাগবে যারা সত্যি সত্যি চেঞ্জ করতে পারবে এবং তারা ফাইল ধরে ধরে আগাইতে পারবে। দেখেন, আমাদের বলি, আমাদের প্রচুর গ্যাস, সেই ভোলাতে গ্যাস, এক্সেস গ্যাস, সেটা কিন্তু আমরা ল্যান্ডে নিয়ে আসতে দেরি করতেছি। আমরা অনেক মেগা প্রজেক্ট করেছি আননেসেসারি, এখন যেটা বলছে বিশেষজ্ঞরা। কিন্তু আমরা যদি গ্যাসে ফোকাস দিতাম, আমরা এলএনজি কিনতে ব্যস্ত, আমাদের সমস্ত ফরেন টাকা চলে গেছে এলএনজির পিছনে, সমস্ত টাকা চলে গেছে এলপিজির পিছনে। এলপিজি ব্যবসা 41টা 42টা কোম্পানিকে এলপিজি লাইসেন্স দেওয়া হয়েছে। আমাদেরকে প্রচার করা হয়েছে যে খড়কুটো দিয়ে আমাদের গৃহিণীরা এখন যে খড়কুটা দিয়ে রান্না করতো সেটা রান্না করছে না, সেটা রান্না এলপিজি দিয়ে রান্না করছে। এই যে সমস্ত টাকা এই চলে গেছে বিদেশে, এই যে তাদেরকে ব্যবসার সুবিধা দেওয়ার জন্য, কিন্তু দেশের গ্যাস ক্ষেত্রটা পড়ে আছে। দেশের গ্যাস ক্ষেত্রটাকে আমরা প্রাধান্য দিই নাই। আজকে আমাদের জ্বালানি নীতিগুলোতে অনেক প্রবলেম ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে জ্বালানি নীতির কারণে আজকে বিদ্যুতের দাম, আমি ডাবল পে করছি বিদ্যুতের দাম, তারপরে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছে না। আপনি দেখেন, একটা বিশাল সমস্যা হচ্ছে পল্লী বিদ্যুতের যে বিল, পল্লী বিদ্যুতের যে প্রসেস, টোটাল দেশের জনগোষ্ঠী এই অনেক দাম দিয়ে বিদ্যুৎ কিনছে, কিন্তু পলিসিতে দেখা যাচ্ছে যে এই যে আমরা যে ক্যাপটিভ পাওয়ারের নামে দুর্নীতি হয়েছে, আমাদের বড় বড় প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু আপনি রাতারাতি বন্ধ করে দিলে প্রবলেম সলভ হবে না। বিকল্প আমাদেরকে ইমিডিয়েট, আমি জানি আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন প্রফেসর ইউনূস সাহেব, ওনার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে অসাধারণ। উনি এক ফোনে যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে চাইলে কথা বলতে পারেন। সেই ক্ষেত্রে আমরা বলবো জ্বালানিতে ইনভেস্টমেন্ট দরকার। আমাদের জ্বালানি গুলো যাতে আমরা যদি নিজেদের সক্ষমতা তৈরি করতে পারি, কারণ আমাদের একটা স্টেবল, মোটামুটি একটা স্টেবল আছে আমাদের, ধরেন আমাদের কি বলে ডলার, যেটা আমাদের রিজার্ভ, সেই রিজার্ভ থেকে যদি আমরা একটা ভালো অ্যামাউন্ট নিয়ে যদি আমরা বিদেশি এক্সপার্টদের এবং দেশি এক্সপার্টদের মাধ্যমে যদি আমাদের যে কূপগুলো একটু খনন করে, আমাদের পাইপলাইন আছে, সবই আছে, শুধু কূপ খনন থেকে আমরা যদি ইমিডিয়েট গ্যাসের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সার এবং বিদ্যুতে আমরা কিন্তু রিলিফ পাবো। এবং এলএনজি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এলপিজি আমাদেরকে, আমি মনে করি এলপিজি নিরুৎসাহিত করতে হবে। যদি আমরা আমাদের বাংলাদেশের বায়োগ্যাসের জন্য আমরা যদি সাবসিডি দিতে পারি, দেখেন এখানে মাইক্রো ইকোনমিতে অনেক অবদান, আমাদের যারা এনজিও রিলেটেডই সবাই এখানে আছেন। যদি আমাদের আপামর জনগোষ্ঠীকে যদি আমরা একটি খামারের মাধ্যমে একটা বায়োগ্যাস প্ল্যান্ট দিতে পারি, তাহলে এলপিজি থেকে কিন্তু আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার আমরা সেভ করতে পারবো। এলপিজি কে উৎসাহিত করতে গিয়ে কিন্তু আমাদের এলপিজি খাতকে বাড়িয়ে দিয়েছি আমরা, কিন্তু আমাদের নিজেদের দেশের গ্যাস খাত বিপর্যস্ত। কয়েকটা ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তেমনি বিদ্যুতে একই কাজ করা হয়েছে। সেই বিদ্যুৎ যদি আমরা সোলারে চলে যেতে পারি, এখন সোলারে কিন্তু অনেক, যদি আমাদের জায়গা কম বলা হচ্ছে, কিন্তু আমাদের অনেক জায়গা পড়ে আছে। এবং আমরা যেটা একটা এখানে একটা সত্যিকারের কাউকে চাই রিফর্ম করার জন্য, যে আমরা ইম্পোর্ট থেকে বেরিয়ে আসতে চাই। আমি আপনাকে বলেছি জ্বালানি তেল শুধু না, আমাদের যেমন এই যে ভোজ্য তেল, আমাদের ভোজ্য তেলের ক্ষেত্রে কিন্তু আমি কোনো উদ্যোগ আজ পর্যন্ত দেখতে পাইনি। আপনাদের এই চ্যানেলে বহুবার আমরা বলেছি, সরকারের কাছে আবেদন জানিয়েছি আপনাদের মাধ্যমে, যে একটা ভোজ্য তেল কত লিটার আপনার প্রতি ইয়ারলি ইম্পোর্ট হচ্ছে, সেখান থেকে যদি এই মালিকদেরকে বাধ্যবাধকতা দেওয়া হয় যে তোমরা প্রোডাকশনে আসতে হবে আগামী 5 বছর 7 বছরের মধ্যে, তাহলে কিন্তু ভোজ্য তেল আমাদের দেশে প্রডিউস করা সম্ভব। এইরকম অনেক ছোট ছোট অনেক কিছু আছে যে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি, ইম্পোর্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো সেই কৃষক, আবার বলি আপনার মাধ্যমে, যে কৃষকরা কিন্তু অনেক আস্থার সংকটে আছে, কারণ আমাদের চালের দাম বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বাড়তি, আমাদের কিন্তু এর আগে একটা ডিজাস্টার চলে গেছে, কৃষকরা কিন্তু অনেকে নিঃস্ব হয়ে গেছে, ছোট ছোট খামারিরা নিঃস্ব হয়ে গেছে। তাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা কিন্তু কোনো সরকারি কোনো উদ্যোগ দেখছি না। কৃষির কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু ব্যস্ত রোজায় আমাদেরকে কি করে সাপ্লাই চেইন বেশি রাখতে হবে, কিন্তু কেউ বলছে না রোজা হচ্ছে সংযমের মাস, আমরা কেন ব্যয় কমিয়ে আনতে পারবো, এটা কিন্তু কেউ উদ্যোগ নিয়ে বলছে না। এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই যে আমাদেরকে দেখিয়ে ফুলিয়ে আমাদেরকে সবার বাহবা নিতে হবে, কিন্তু এখানে আমরা রোজার মাসের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আগাম যে কৃষি, এই যে আমাদের যে কৃষির সিজন চলে আসছে, সবজি বলেন, আমাদের আলু বলেন, আমরা জি বেসরকারি খাতে আমরা বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে কথা বলছি। বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, নতুন বিনিয়োগ হচ্ছে না, বিদেশি বিনিয়োগ থমকে আছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। বেসরকারি খাতে ব্যবসায়ীরা আসলে ভালো নেই। এই তাদেরকে ভালো রাখবার ক্ষেত্রে আমরা আসলে অনুষ্ঠান শেষ করতে চাই। তাদেরকে আস্থা ফেরাতে চাইলে, প্রাইভেট সেক্টরকে অনেক বেশি গতিশীল করতে চাইলে
এই মুহূর্তে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সুনির্দিষ্ট পরামর্শ যদি বলতেন, এরপর আমরা শেষ করব। জি ধন্যবাদ আপনাকে, ওই কথাটা মিস করে গেছি। দেখেন, আপনি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে না পারলে, দেশের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে আপনি বিদেশি বিনিয়োগ তো পাবেনই না, দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি ব্যাংকিং আস্থাটা এখনো ফিরে আসে নাই। ব্যাংকিংটা এখনো, আমি বলি যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থায় আছে, দুই একটা ব্যাংক ছাড়া। আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর মহোদয়, উনি কিন্তু ব্যাংকার, বিশিষ্ট অর্থনীতিবিদ, উনি কিন্তু ব্র্যাক ব্যাংক চালিয়েছেন, ব্র্যাকের উনি ছিলেন। তো আমার মনে হয় উনি যদি সত্যিকারের উদ্যোগ নিতে চায় এবং আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের যদি সহযোগিতা নেয়, আমাদের কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট চলে আসবে, বিদেশি ফান্ডিং চলে আসবে। এবং ওই ফান্ডটা যদি সত্যিকার অর্থে, আপনি 16% 17% ইন্টারেস্ট রেট দিচ্ছি আমরা, তো এই 16-17% ইন্টারেস্ট রেটে বিনিয়োগ হবে না। সেকেন্ড থিং হচ্ছে, আবার আপনার ইনফ্লেশন ঠিক করতে হলে কিন্তু ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে। এই তর্কে আমি যাব না, কিন্তু কথা হচ্ছে আপনাকে যদি বিনিয়োগ করতে হয়, আপনাকে ব্যাংকিং সেক্টর ঠিক করতে হবে, আপনাকে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, আপনাকে এমন একটা পরিবেশ দিতে হবে যে বিনিয়োগকারী তার বিনিয়োগটা সিকিউর থাকবে, তার বিনিয়োগটা যেটা বিনিয়োগকারীর আস্থা অর্জন করতে হবে। সে আস্থা অর্জনের পরিবেশ আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। অনতি বিলম্বে আমাদের ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য 3 মাস চলে গেছে অলরেডি। আমরা চাই এখানে এই বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, অন্যান্য মন্ত্রণালয় একসাথে কাজ করে কি করে বাংলাদেশের মানুষের আস্থাটা আগে ফিরে আসুক, তারপর বিদেশিদের আস্থা ফিরে আসবে। আগে বাংলাদেশের মানুষের আস্থা ফিরুক, তারপর দেখবেন যে বিনিয়োগকারীদের আস্থা হয়েছে এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। এর আগে একটা কথা, যারা বিনিয়োগ করে ফেলেছে অলরেডি, তাদেরকে একটা আস্থার জায়গায় আনা উচিত। তারা কিন্তু মোরালি ভেঙে পড়ছে। আমরা যেহেতু প্রতিদিন কোনো না কোনো বিজনেস ফোরামে বসি এবং প্রত্যেকের কথা শুনি, আমার লাস্ট কথা হচ্ছে, সরকারে যারা আছেন তারা একটু প্রথমে প্রায়োরিটি দেন ব্যবসায়ীদেরকে, তাদের কথা একটু শুনেন। জি নিশ্চয়ই। আপনি দেখেন এফবিসিসিআই তে একজন রিসিভার বসানো হয়েছে, সাবেক আমলা। এইভাবে এফবিসিসিআই চলতে পারে না, ওইখানে একটা বিজনেসম্যান বসাতে হবে। একটা বিজনেসম্যান নো হাউ টু অপারেট বিজনেস। জি ইমরান হাসান, অসংখ্য আমরা ভুলগুলো ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। ইমরান হাসান, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নিঃসন্দেহে যে বেসরকারি খাতের উদ্যোক্তাদের এবং প্রাইভেট সেক্টরকে আসলে আস্থায় ফেরাতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাকে আবার ধন্যবাদ আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।